প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রকৃতি ও প্রত্যয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ প্রথম ক্লাসের পরবর্তী অংশটুকু আমরা আলোচনা করব। তোমাদের হয়তো মনে আছে, আমরা বলেছিলাম প্রকৃতি প্রত্যয়ের যে সহজতর যোগ বিয়োগের সূত্রটি আমরা শিখেছি, সেটিকে পরিপূর্ণরূপে কাজে লাগাতে হলে আরও কয়েকটি নিয়ম আমাদের শিখতে হবে। সে নিয়মগুলোর মধ্যে রয়েছে ইত, গুণ, বৃদ্ধি। এছাড়া রয়েছে সাধুচলিত এবং অন্তস্থ অ এবং ব, এগুলো কিভাবে হয় সেটা আমরা প্রথমেই আলোচনা করব ইত বিষয়টি নিয়ে। এটি একটি ব্যাকরণিক শব্দ, পরিভাষা। প্রকৃতি প্রত্যয় যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন কখনো কখনো প্রত্যয়ের কোনো একটি বর্ণ বা ধ্বনিকে লুপ্ত হতে দেখা যায়। তাই প্রকৃতি ও প্রত্যয় যুক্ত হতে গিয়ে প্রত্যয়ের কোনো অংশ লুপ্ত হয়ে যাওয়াকেই ঈদ বলে। প্রত্যয়ের কোনো অংশ লুপ্ত হয়ে যায়, যেমন দেখো, আমরা একটি শব্দ এখানে দেখতে পাচ্ছি যেটি গম ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত হয়েছে। শব্দটি যদি আমরা হুবহু যোগ করি, তাহলে এটি হওয়া উচিত ছিল গমনট, কিন্তু তা হয়নি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ শব্দটি হয়েছে গমন। তাহলে ট কোথায় গেল? নিশ্চয়ই বুঝতে পারছ, ট লুপ্ত হয়ে গিয়েছে। কাজেই আমরা এখানে টকে ইত বলছি, অর্থাৎ ইত শব্দটির অর্থ লুপ্ত হয়ে যাওয়া। অনুরূপভাবে অল একটি প্রত্যয়, যেটি শব্দের সঙ্গে যুক্ত হলে ল লুপ্ত হয়ে যায়। ইন একটি প্রত্যয়, যেটি শব্দের সঙ্গে যুক্ত হওয়ার পরে ন লুপ্ত হয়ে যায়। ত্রিশ একটি প্রত্যয়, যেটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে চ লুপ্ত হয়ে যায়। কয় ত একটি প্রত্যয়, যেটা শব্দের সঙ্গে যুক্ত হওয়ার পরে ক লুপ্ত হয়ে যায়। এমন আরও অনেক উদাহরণ আছে যেখানে আমরা প্রকৃতি ও প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রত্যয়ের কোনো একটি অংশকে লুপ্ত হতে দেখব। এরই নাম প্রত্যয়। তাহলে এরই নাম ইত। তাহলে আমরা কী করব? আমরা কিছু কিছু জায়গায় দেখব যোগ বিয়োগে হুবহু মিলছে না। এরপরে আমরা আলোচনা করব গুণ নিয়ে। ইট যেমন প্রত্যয় অংশে কোনো পরিবর্তন ঘটেছিল, গুণ কিন্তু প্রত্যয় অংশে নয়, এটির পরিবর্তন ঘটে প্রকৃতি অংশে। তোমরা দেখতে পাচ্ছ, প্রকৃতি ও প্রত্যয় যুক্ত হতে গিয়ে প্রকৃতির আদিস্বর পরিবর্তন হওয়াকেই গুণ বলা হয়। প্রকৃতির আদিস্বর কি? প্রকৃতি, এটি আমরা চিনি। যদি গুণ একটি প্রকৃতি হয়, তাহলে এর আদিস্বর কি? বন্ধুরা, গুণ শব্দটি যদি বানান করতে হয়, তাহলে প্রথমেই আছে গ, তারপরে আছে হ্রস্ব উকার। এই হ্রস্ব উকারটা গুণ শব্দের প্রথম স্বরধ্বনি, তাই একে বলা হচ্ছে আদিস্বর। এই আদিস্বর পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয়? যদি কোনো শব্দের বা কোনো প্রকৃতির আদিস্বর হ্রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে সেই হ্রস্বই দীর্ঘই স্থলে কখনো কখনো একার হয়ে যায়। যেমন চীন যোগা, চীনা না হয়ে এটি হয়ে গিয়েছে চেনা, অর্থাৎ এই রস্যিকারটা একারে রূপান্তরিত হয়েছে। এখানে উল্লেখ্য যে এই পরিবর্তনটা কিন্তু ধাতুর ক্ষেত্রে হয়, অর্থাৎ কৃত প্রত্যয়ের ক্ষেত্রে হয়। নি যোক্তা নেতা, এখানে দীর্ঘিকার ছিল, নেতা যখন হয়েছে এটি একার হয়ে গিয়েছে।
এটি কি সব ক্ষেত্রে হবে? তা নয় কিন্তু বন্ধুরা, সব ক্ষেত্রে কিন্তু হবে না, কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। আমরা বরং একটু উল্টা দিক থেকে যদি মনে রাখি তাহলে তোমাদের জন্য সহজ হবে। যেমন তুমি একটি শব্দ পেয়েছ চেনা। চেনা শব্দের তুমি প্রকৃতি নির্ণয় করলে প্রথমে নিলে চ, অর্থ মেলেনি, অর্থ নেই। তারপরে নিলে একার, চে, এরও কোনো অর্থ নেই। তারপরে নিলে ন, এবার হলো চেন, এর কিন্তু একটা অর্থ আছে, বা মনে হচ্ছে চেন যোগা চেনায় তো হয়ে গেল। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই একারটার পরিবর্তে আমরা ধাতুর ক্ষেত্রে এই ধাতুতে ইকার দেব কিনা, না একারই রেখে দেব। এখানে একটি সূত্র কাজ করবে। সূত্রটি হলো এই, যে তুমি মনে মনে একটা বাক্য গঠন করবে, যে বাক্যের সাবজেক্ট হবে আমি, উত্তম পুরুষ আমি। যেমন আমি চিনি। দেখো, তুমি চেনা শব্দের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে চেন পেয়েছ, এবার তুমি শব্দটি কি করলে? আমি চিনি। যখনই বললে চিনি, চিনি বানানে কিন্তু তোমার ইকার এসে গেছে। যখনই চিনি বানানে ইকার আসছে তখনই তোমার মনে করতে হবে এই চিন শব্দটিতে রস্যিকার ব্যবহার করতে হবে। আমরা যদি আরও একটু উদাহরণ দেখি, যেমন লেখক। লেখক বানানে তুমি প্রথমে পেলে লেখ যোগক, লেখক। এখন তোমার মনে প্রশ্ন জাগবে, এই লেখ বানানে আমি লেখ রাখবো না লিখ করব, অর্থাৎ লয়ে রস্যিকার খ, এভাবে লিখব কিনা। তখনই তুমি লেখ দিয়ে বাক্য গঠন করবে। কেমন? আমি। আমির পরে যদি তুমি ক্রিয়াপদটি ব্যবহার করো তাহলে ব্যবহার করতে হয় আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছিলাম, অর্থাৎ লয়ের সঙ্গে ইকার দিয়েই তুমি পদগুলো ব্যবহার করছো। এই উত্তম পুরুষে যখনই তুমি ইকার ব্যবহার করছো তোমাকে বুঝতে হবে যে এই একারের ক্ষেত্রে ইকার ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা রস্যই দীর্ঘই স্থলে এ কিভাবে হয়েছে সেটি চিনলাম। এবার আমরা রস্য দীর্ঘই স্থলে ও কি করে হয় সেটি দেখি। অর্থাৎ দুল যোগনা শব্দটি যখন গঠিত হয় তখন দোলনা না হয়ে এটি হয়ে যায় দোলনা, অথবা খুদ যোগাই ক্ষুদাই না হয়ে এটি হয়ে যাচ্ছে খোদাই। আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি, তোমাকে শব্দ দেওয়া হয়েছে দোলনা। খেয়াল করো, তুমি দোলনা শব্দের যদি প্রকৃতি নির্ণয় করো যোগ বিয়োগ করতে করতে তুমি কিন্তু পেয়ে যাবে দোল যোগ না দোলনা, দয়কার দোল। এবার তুমি চিন্তা করো, দোল শব্দটি অর্থাৎ দোল প্রকৃতিটি নাম না কাজ? নিশ্চয়ই কাজ। এবং কাজ হিসেবে যখনই তুমি এখানে ধাতুর চিহ্ন ব্যবহার করতে যাবে তখনই তুমি মনে রাখবে, খুব ভালো করে মনে রাখো আমি এখন যে কথাটি বলছি, যখনই তুমি ধাতুর চিহ্ন ব্যবহার করবে তখনই মনে রাখবে বাংলা ভাষায় এমন কোনো ধাতু নেই যার বানানে ওকার হতে পারে আদিস্বর। কখনো আদিস্বর ও থাকবে না, ওটা উকার হয়ে যাবে। তাহলে আমরা কি মনে রাখবো? খোদায়ে তুমি যদি বলো খোদ যোগাই হবে না, খোদ দিকে যখনই তুমি ধাতুর চিহ্ন দিতে যাবে এখানে তোমাকে ব্যবহার করতে হবে রস্যকার। তাহলে আমরা বুঝলাম রস্য উ এবং দীর্ঘ স্থলে ও হয়ে যায়। এটি গুণের আর একটি নিয়ম, এবং গুণের তৃতীয় নিয়ম সেটি হচ্ছে প্রকৃতি আর প্রত্যয় যখন যুক্ত হয় তখন আদিতে যদি রিকার থাকে সেই রিকারটি কখনো কখনো অর হয়ে যায়। যেমন দৃশ যোগ অনট দুয়ে মিলে হয়েছে দর্শন, দৃশন হয়নি কিন্তু হয়েছে দর্শন, অর্থাৎ রিটা অরে রূপান্তরিত হয়েছে। শ্রী যোগ অনীয়, শ্রীণীয় না হয়ে এটা হয়েছে স্মরণীয়, রিটা অরে রূপান্তরিত হয়েছে, এর নাম গুণ। তাহলে গুণের ক্ষেত্রে আমরা তিনটি পেলাম, একটা রস্যই দীর্ঘই থাকলে সেটা এ হয়, রস্য দীর্ঘ থাকলে ও হয়, এবং রি থাকলে অর হয়ে যায়।
আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব, আমরা উল্টা দিক থেকে চিন্তা করব। আমরা যখন কোনো শব্দের মাঝখানে অর পাবো, চিন্তা করব সেখানে রি হবে কি না। যখন শব্দের আদিতে ও থাকবে, আমরা চিন্তা করব সেখানে উ হবে কি না। এবং শব্দের আদিতে যেখানে একার থাকবে, আমরা চিন্তা করব সেখানে রস্যিকার অথবা দীর্ঘিকার হবে কি না। আশা করি তোমরা গুণ বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপ, যার নাম বৃদ্ধি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা একটু আগেই গুণ যেভাবে আমরা শিখেছি, একই রকম বৃদ্ধি, যেটা প্রকৃতির আদিস্বরে হয়। অর্থাৎ গুণ এবং বৃদ্ধি দুটিরই অস্তিত্ব প্রকৃতির আদিস্বরে। কেমন? প্রকৃতির আদিস্বর অ স্থলে আ হয়ে যায়। অ স্থলে আ হয়ে যায়, তাহলে আমরা শব্দটি যখন, শব্দের আদিস্বর যখন আ থাকবে, এখানে তোমরা খেয়াল করো, পাদ শব্দটির আমরা যদি প্রকৃতি নির্ণয় করতে যাই, প্রথমে নিলাম প, কোনো অর্থ নেই। এরপরে নিলাম আকার পা, পায়ের অর্থ আছে, কিন্তু পায়ের অর্থের সঙ্গে পদের অর্থের মিল নেই। এই অর্থে মিল নেই যে পা বাংলা শব্দ, পদ সংস্কৃত শব্দ। এরপরে যদি আমরা দ নিয়ে নিই, তাহলে কিন্তু আর শব্দটি মিলবে না, অর্থাৎ পুরো শব্দটাই নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে পয়ের আকার নিয়ে যখন শব্দের প্রকৃতি নির্ণয় সম্ভব হচ্ছে না, তখন আমরা এই আকারটাকে বাদ দিয়ে আ স্থলে অ ধরে প্রকৃতি নির্ণয়ের চেষ্টা করব। অর্থাৎ প্রথমে প নেব, তারপরে দ নেব। প এবং দ মিলে পদ যোগ অ, পাদ। অর্থাৎ এখানে আমরা আ ক্ষেত্রে অ ধরলাম। আলস্য, এখানে আলস্য শব্দটির প্রকৃতি নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা আ যদি নিয়ে নিতাম, তাহলে কোনোভাবেই প্রকৃতি অর্থবহ হতো না। অতএব আয়ের পরিবর্তে আমরা স্বরেও যখন নিয়েছি, তখন কিন্তু শব্দটি হয়েছে অলস, তার সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে আলস্য হয়েছে। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা নিয়ম লিখেছি অ থেকে আ, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় যুক্ত হওয়ার পর তোমাদেরকে শব্দ দেওয়া হচ্ছে। কাজেই তোমরা কিন্তু উল্টা দিক থেকে কল্পনা করবে। তোমরা কল্পনা করবে অ থেকে আ, অ থেকে আ থেকে অ হয়েছে, এভাবে চিন্তা করলে তোমাদের জন্য সহজ হবে। এবার চলে যাই আমরা পরেরটিতে। যদি প্রকৃতির আদিস্বর রস্বই, দীর্ঘই অথবা এ থাকে, সেই স্থলে ওই হয়। অতএব আমরা শব্দে যদি দেখি কখনো ওই আছে, সেখানে আমরা কি করব? আমরা শব্দের আদিস্বর এ দিয়ে করার চেষ্টা করব, অথবা রস্বই দীর্ঘই দিয়ে করার চেষ্টা করব। যেমন শব্দের আদিস্বর আছে ওই, আমরা প্রথমে রস্বই নিয়ে যদি করি, তাহলে হবে রস্বই, তারপর ক, ইক, অর্থবহ হচ্ছে না। জফলা নিলে তো পুরোটাই চলে যাচ্ছে, অতএব এক্ষেত্রে ওই দিয়ে মিলবে না। এবার আমরা যদি মনে করি এখানে এ নেব, তাহলে প্রথমে নিলাম এ, তারপরে ক, এক, এবং একের সঙ্গে ঐক্যের অর্থগত মিল আছে, কাজেই আমাদের প্রকৃতি নির্ণয়টা ঠিকঠাক হয়ে গেল। দৈন্য, দৈন্য শব্দের মধ্যে আমরা প্রথমে দ নেব, তারপরে রস্বই নেব, তাহলে হবে দি, তারপরে দন্ত ন নিলে দিন। এই দিনের কিন্তু একটা অর্থ আছে ডে, কিন্তু আমরা এই দৈন্যের সঙ্গে দিনের কোনো সম্পর্ক নেই। কাজেই আমরা যখন রস্বইয়ের জায়গায় দীর্ঘিকার নিচ্ছি, তখন দিন, দিন মানে দরিদ্র, দৈন্যের সঙ্গে তার অর্থগত সম্পর্ক আছে। অতএব আমরা এখানে পেয়ে যাচ্ছি দিন, প্রকৃত, প্রকৃতি। তাহলে বন্ধুরা, আমরা এখানে শিখব যে শব্দের আদিতে যখন তোমাদের ওই থাকবে বা ঐকার থাকবে, এখানে আছে ঐকার, এখানে আছে ওই, তখন তোমরা শব্দের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে তোমরা চেষ্টা করবে রস্বই, দীর্ঘই অথবা এ দিয়ে প্রকৃতি নির্ণয় করার জন্য। পরেরটি দেখো, একই রকম, রস্বই দীর্ঘই এ ছিল, এখানে হচ্ছে রস্বৌ দীর্ঘৌ ও স্থলে ঔ হয়। কাজেই আমরা যখন কোনো শব্দের আদিস্বর ঔ পাব, সেখানে আমরা প্রথমে রস্বৌ দিয়ে, তারপরে দীর্ঘৌ দিয়ে, তারপরে ও দিয়ে, এই তিনটের যে কোনো একটা দিয়ে মূলটা নির্ণয়ের চেষ্টা করব। অর্থাৎ প্রকৃতি নির্ণয় করতে গিয়ে ঔকারটাকে আমরা হারিয়ে ফেলব।
এবার রি স্থলে আর, একটু আগেই কিন্তু আমরা পড়েছিলাম রি স্থলে অর হয় যেটা, তাকে বলা হয় গুণ। আর রি স্থলে যখন আর হয় তখন তাকে বলা হয় বৃদ্ধি। যেমন ক্রি যোগ নক, করক হওয়ার কথা ছিল, না হয়ে এখানে একটা আকার অতিরিক্ত এসছে, এই আকার আসার কারণেই এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। ধৃ যোগ নক ধারক, এখানেও একটি আকার আসছে অতিরিক্ত, যাকে বলা হচ্ছে বৃদ্ধি। বন্ধুরা, এবার আমরা গুণ আর বৃদ্ধির মধ্যে একটা পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করি। গুণ ছিল একটা স্বরধ্বনি পরিবর্তন হয়ে অন্য স্বরধ্বনি হয়ে যায়, যেমন এ ই এর সাথে পরিবর্তনশীল, যেমন ও উ এর সাথে পরিবর্তনশীল। এভাবে একটা স্বরধ্বনি পরিবর্তিত হয়ে যখন আর একটা স্বরধ্বনি হচ্ছে তখন আমরা তাকে বলছি গুণ। আর বৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, খুব ভালো করে খেয়াল করে দেখো, বৃদ্ধি মানে বেড়ে যাচ্ছে। অ, আমরা জানি অ এর সঙ্গে আর একটা অযুক্ত হলে সেটা আ হয়, কাজে এখানে বৃদ্ধি ঘটল। অ থেকে আ হলো মানে বৃদ্ধি ঘটল। এখানে দেখো রস্বই দীর্ঘই বা এ এর সঙ্গে কি হচ্ছে, আর একটা স্বরধ্বনি যুক্ত হচ্ছে। যেমন ওই যখন বলছি আমরা তখন কিন্তু দুটো স্বরধ্বনি এখানে আছে, ও এর মধ্যে দুটো স্বরধ্বনি আছে, একটা ও আর একটা রস্বই, বৃদ্ধি পেয়ে যাচ্ছে, অর্থাৎ স্বরধ্বনি একটা থেকে দুটো হয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ও, আমরা জানি ও এর মধ্যে দুটো স্বরধ্বনি আছে, একটা ও আর একটা উ, কাজেই বৃদ্ধি হচ্ছে। এবং এখানেও দেখো রি ক্ষেত্রে আর হচ্ছে, অর্থাৎ অ থেকে আর হয়ে যাচ্ছে, আ হচ্ছে বিধায় এটাকে বৃদ্ধি বলছে। তার মানে বৃদ্ধি মানে দুটো স্বরধ্বনি, একটা স্বরধ্বনি থেকে দুটো স্বরধ্বনি হয়ে যাওয়ার নাম বৃদ্ধি, আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হয়ে অন্য একটা স্বরধ্বনি হওয়ার নাম হলো গুণ। আশা করি তোমরা গুণ এবং বৃদ্ধি বুঝতে পেরেছ। এবার আমরা পরের ধাপে যাব বন্ধুরা। পরের ধাপে রয়েছে সাধু এবং চলিত। সাধু থেকে চলিত ভাষা হয় বা হয়েছে, আমরা সবাই জানি। সাধু হলো পূর্ববর্তী ভাষা, চলিত হলো পরবর্তী ভাষা। এখানে গ্রেটার দেন চিহ্নের মতো ব্যবহার করা হয়েছে। এই চিহ্নের ভেতরে যেটা থাকে সেটা বড়, বাইরে যেটা থাকে সেটা ছোট। এই সূত্র ধরে আমরা বলতে পারি সাধু ভাষার শব্দটি সবসময় বড় এবং চলিত ভাষার শব্দটি সবসময় ছোট হয়। আমরা কিভাবে সাধু এবং চলিত ভাষার শব্দকে চিনব? বিশেষ করে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে চলিত ভাষার কোনো শব্দ দেওয়া থাকলে সেটাকে আমরা কি করব? প্রথমে আমরা জেনে নিই কিভাবে আমরা চিনব। সাধারণত যখন কোনো শব্দের শেষে একার দেখবে অথবা শব্দের শেষে ওকার দেখবে, তখন মনে করবে যে এই শব্দটি চলিত ভাষার শব্দ। যেমন এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, পাথুরে শব্দের শেষে একার আছে, পাথুরের শব্দের শেষে একার আছে, কাদুনে শব্দের শেষে একার আছে, হাটুরের শব্দের শেষে একার আছে এবং সাপুরের শব্দের শেষে একার আছে। কাজেই এই শব্দগুলো সাধারণত চলিত ভাষারই হবে। আবার এখানে দেখো, গেঁয়ো শেষে ওকার আছে, মেঠো শেষে ওকার আছে, ধেনো শেষে ওকার আছে, মেছো এখানেও শেষে ওকার আছে। এই শেষে একার বা ওকার থাকা শব্দগুলো সাধারণত চলিত ভাষার শব্দ। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে যদি চলিত ভাষার কোনো শব্দ থাকে তাহলে মূলত তার প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হয় সাধু ভাষায়। কাজেই যখন কোনো শব্দের শেষে একার থাকে, তখন আমাদের সেই একারের পরিবর্তে এভাবে লিখতে হয়, ইয়া থেকে এ। প্রথমে ইয়া লিখতে হবে, তারপরে এই চিহ্নটা দিতে হবে, তারপরে লিখতে হবে এ। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইয়া সাধু ভাষা, এর থেকে চলিত ভাষা এ হয়েছে। যদি তুমি সরাসরি পাথর যোগে পাথুরে লিখে দাও তাহলে নম্বর পাবে না বন্ধুরা। তোমাদেরকে লিখতে হবে পাথর যোগ ইয়া থেকে এ। তাহলে আমরা পাথর যোগ ইয়া মূলত পাথরিয়া, এর থেকে শব্দটি হয়েছে পাথুরে। এটি বোঝাতে সক্ষম হলাম। তেমনি কাদুনে যখন শব্দটি রয়েছে, দেখো কাদুনে, এখানে তোমাকে লিখতে হবে কাদ যোগ উনিয়া,
কাদুনের শেষে এখানে নয়ের সাথে যে একারটা ছিল, এখানে দেখো নয়ের সাথে আমরা ইকার দিয়েছি এবং আর দিয়েছি, অর্থাৎ ই আ যুক্ত করেছি। এই ইয়া থেকে এখানে এ হয়েছে। তাহলে কাঁধ যোগ উনিয়া থেকে উনে, এই মিলে হলো কাদুনে। তেমনি হাঁটুরে যদি থাকে হাট যোগ উড়িয়া থেকে উড়ে, সাপুরে এখানে তোমাদের লিখতে হবে সাপ যোগ উড়িয়া থেকে উড়ে। একইভাবে তুমি যদি কোনো শব্দের শেষে ওকার দেখো, ওখানে তোমাকে লিখতে হবে উয়া থেকে ও। এখানে যেমন ইয়া থেকে এ হয়েছে, এখানে লিখতে হবে উয়া থেকে ও। যেমন দেখো এখানে হচ্ছে গেও শব্দটি, গেও গেও শব্দের মূল হচ্ছে গা, যোগ ও লিখলে গেও হতে পারতো, তা লিখলে কিন্তু নম্বর হবে না। তোমাকে লিখতে হবে গা যোগ উয়া থেকে ও। মেঠো এখানে লিখতে হবে মাঠ যোগ উয়া থেকে ও। বন্ধুরা, এভাবে আমরা সাধু থেকে চলিত ভাষার শব্দ লিখব। আমরা সবসময় মনে রাখবো, যখনই প্রদত্ত শব্দের শেষে এ থাকবে তোমাকে শেষে গিয়ে ইয়া থেকে এ লিখতে হবে, এবং যখনই সব প্রদত্ত শব্দের শেষে ও থাকবে তোমাকে উয়া থেকে ও লিখতে হবে। বন্ধুরা, এবার আমরা একটা কঠিন নিয়ম পেতে যাচ্ছি। অনেক সময় শব্দের শেষে দেখা যায় ব থাকে, যেমন মানব, দানব, যাদব, মাধব, রাঘব, লাঘব, বান্ধব ইত্যাদি। এভাবে শব্দের শেষে যখন ব থাকে, এই বটা অনেক ক্ষেত্রেই উৎপত্তি লাভ করে রস্যুকার বা দীর্ঘকার থেকে। যেমন তোমরা দেখো, যেমন কাজেই প্রদত্ত শব্দের শেষে যখনই ব থাকবে আমরা সেখানে রস্যুকার বা দীর্ঘকার ধরে প্রকৃতি নির্ণয় করব। কি হচ্ছে আবার বলছি, যখনই প্রদত্ত শব্দের শেষে ব থাকবে সেখানে আমরা কি করব, রস্যুকার বা দীর্ঘকার ধরতে চেষ্টা করব বকে বাদ দিয়ে। উদাহরণ, শব্দটি হচ্ছে মানব, মানবের শেষে ব আছে, কাজেই আমরা এই নয়ের সাথে একটা উকার নেব, নয়ের সাথে উকার নিয়ে প্রকৃতি নির্ণয় করব। মনু, মনু যোগিষ্ণ, মনু যোগিষ্ণ মানব, সংস্কৃতে ইষ্ণ, বাংলায় অয়ের সামিল, অর্থাৎ এখানে আমরা এইভাবে ধরে নেব মনু যোগ অ মানব। এখানে এই আকারটা কোত্থেকে এসছে বন্ধুরা, আকারটা হচ্ছে বৃদ্ধি পেয়ে হয়েছে, এই জন্য এখানে একটা আকার দেখতে পাচ্ছ। আসলে মনু থেকে মানুষ বা মানব শব্দের উৎপত্তি হয়েছে। যদু থেকে যাদব শব্দ এসছে। যখন তোমাকে যাদব শব্দটা দেওয়া হবে শেষে ব আছে, তুমি মনে করবে দয়ের সঙ্গে একটা রস্যুকার, তাহলে কি হবে জাদু অথবা যদু। এখানে আমরা জানি যাদব, যদু বংশ থেকে যাদবের শব্দটা এসছে, কাজেই আমরা এখানে যাদব ব্যবহার করতে যদু প্রকৃতি নির্ণয় করব। বান্ধব, ব এটা রস্যুকার হয়ে এখানে যুক্ত হয়ে যাবে, কাজে এটা হবে বন্ধু। মাধব এটা ধয়ের সাথে রস্যুকার হলে হবে মধু। তাহলে আমরা শব্দগুলো খুব সহজেই বুঝতে পারছি। শব্দের শেষে যখন এরকম ব থাকবে সেই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী বর্ণের সাথে রস্যুকার ধরে নেব। তাহলে রাঘব কি হবে, রঘু যোগ বা রঘু যোগিষ্ণ, লাঘব লঘু যোগিষ্ণ। এভাবে আমরা বয়ের সূত্রটাকে জেনে নিলাম। শিক্ষার্থীরা, এবার দেখো অন্তস্থ অয়ের সূত্রটি। প্রকৃতির শেষ ধ্বনি রস্যিকার বা দীর্ঘিকার থাকলে, প্রত্যয়ের আদিতে কোনো স্বর থাকলে ওই রস্যিকার বা দীর্ঘিকার স্থলে অন্তস্থ হয়ে যায়। অন্তস্থ অ হয়। আমরা এভাবে না, আমরা উল্টা দিক থেকে যদি চিন্তা করি তাহলে এভাবে আসব। তোমার যে শব্দটি দেওয়া হয়েছে সেই শব্দের শেষে অথবা সেই শব্দের মাঝখানে অন্তস্থ অ থাকলে আমরা ওই অন্তস্থ অটাকে বাদ দিয়ে পূর্ববর্তী বর্ণে রস্যিকার বা দীর্ঘিকার ধরে নেব। আমি আবারও বলছি, প্রদত্ত শব্দে যখন অ দেখা যাচ্ছে, এখানে মাঝখানে আছে অ, এখানে শেষে আছে অ, অন্তস্থ অ, এই অন্তস্থ অ এর জায়গাগুলোতে আমরা পূর্ববর্তী বর্ণে রস্যিকার বা দীর্ঘিকার ধরে নেব। যেমন শয়নে দীর্ঘিকার হয়েছে,
চয় এটিতে হয়েছে রস্যিকার, নয়নে হয়েছে দীর্ঘিকার, ক্ষয় এটিতে হয়েছে রস্যিকার। এখন যদি তোমরা প্রশ্ন করো আমরা কখন রস্যিকার এবং কখন দীর্ঘিকার দিয়ে করব, না বন্ধুরা, এই কখন রস্যিকার হবে কখন দীর্ঘিকার হবে এটির কিন্তু কোনো নিয়ম নেই। আমরা এটি মনে রাখব সাধারণত তিনটি শব্দ তোমরা মনে রাখো, যে তিনটি প্রকৃতি মনে রাখো। এই তিনটি প্রকৃতিতে সাধারণত রস্যিকার হয়, তার দুটি এখানে আছে, একটা খি আর একটা চি, আরও একটি আছে যেটি জি। খি চি জি তিনটে মনে রাখবা, খি চি জি এই তিনটি ধাতু রস্যিকার, এবং শিলি ভিনি এগুলো হলো দীর্ঘিকার। শিলি ভিনি এবং ক্রি কয়রফলা দীর্ঘিকার এগুলোতে দীর্ঘিকার। তাহলে আমরা তিনটি মনে রাখবো রস্যিকারের জন্য, খি চি জি। অন্তঃস্থয়ের জায়গায় রস্যিকার আসবে তিনটি ক্ষেত্রে। কোন তিনটিতে? খি চি এবং জিতে, বাকিগুলোতে দীর্ঘিকার আসবে। এবার আমরা খেয়াল করি, সি যোগ অন বা অনট শয়ন, চি যোগ অল বা অ চয়, খি যোগ অল বা অ এটি ক্ষয়, নি যোগ অনট বা অন এটি নয়ন। ভি যোগ ভয়, লি যোগ লয়, এরকম অনেক শব্দ এভাবে হয়ে থাকে। এবং এই শব্দগুলো থেকে আরও কঠিন কঠিন শব্দ হয়। যেমন দেখো, তোমাকে আমি এখন একটা খুব কঠিন শব্দ যদি বলি, অবক্ষয়। শব্দটি শোনার সাথে সাথেই তুমি হয়তো চোখে সর্ষে ফুল দেখতে শুরু করবে। কি কঠিন শব্দ! এত কঠিন শব্দের আমরা প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় করব? একটু চিন্তা করো। অবক্ষয় শব্দের প্রথমে রয়েছে অব, এটি একটি উপসর্গ। এভাবে যদি কোনো শব্দের আগে উপসর্গ থাকে, উপসর্গটাকে প্রথমে আলাদা করে দিতে হয়। তাহলে আমরা লিখব অব যোগ, এবার ক্ষয়ের প্রকৃতি প্রত্যয় আমরা জানি খি যোগ অল। তাহলে অবক্ষয় কী হবে? তিনটে ভাগ হয়ে যাবে, অব যোগ খি যোগ অল অবক্ষয়। এখানে আছে সঞ্চয়, যদি থাকে চয় আমি জানি, কিন্তু সঞ্চয় তো জানা নেই। সঞ্চয়ের মধ্যে উপসর্গ আছে সম, আমি আগে সম উপসর্গটাকে আলাদা করব, চয়ের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে দেব। নিযোগ অন্তস্থ, নিযোগ স্বরে নয়, এটি যদি থাকে, নয় যদি আমার জানা থাকে, এই নয়টুকু যদি আমার জানা থাকে, অভিনয় পরিণয় এগুলো সব আমরা পারব। এভাবে এই শব্দগুলোর সাথে কঠিন কঠিন কিছু শব্দ থাকে উপসর্গ যোগে, যেগুলো উপসর্গটা আলাদা করলেই তোমরা পারবে। তো বন্ধুরা, আমরা প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় ক্লাসের যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের এগুলো বুঝতে কোনো কষ্ট হবে না। তারপরে যদি কারো কোনো কষ্ট থাকে বা কষ্ট হয়, তোমাদের সবার কাছে কিন্তু আমার মোবাইল নম্বর আছে। এই মোবাইল নম্বরটা তোমরা তোমাদের যে সিলেবাস বই আছে সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ। যদি কোথাও বুঝতে কষ্ট হয়, তোমরা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে বুঝে নিতে পারো যে কোনো সময়। আমি কখনো বিরক্ত হব না, এটুকু বলছি তোমাদের, এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।